অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণার মাঠ, সমর্থন আদায়ে জনে জনে ভোট প্রার্থনা প্রার্থীদের। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 4, জামাত শিবিরকে দায়ী করলেন প্রার্থী। পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বৈঠক ত্যাগ ঐক্যফ্রন্ট নেতাদের, বের হয়ে বললেন সিইসির ব্যবহার অমার্জিত, জোট নেতাদের আচরণ অসাংবিধানিক বলছে আওয়ামী লীগ। ভোটের দিন সংবাদ সংগ্রহে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান, আওয়ামী লীগের পর্যবেক্ষণের অনুমতি পাওয়া 11 সংস্থার ব্যাপারে অভিযোগ। এবং নির্বাচনে প্রভাব বিস্তার এবং নাশকতার উদ্দেশ্যে 150 কোটি টাকা লেনদেনের অভিযোগ, হাওয়া ভবনের সাবেক কর্মচারী সহ আটক 3, 8 কোটি টাকা জব্দ। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। 30শে ডিসেম্বরের নির্বাচন ঘিরে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। বড়দিনের ছুটিতে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেন আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকরা। প্রচারণায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র আছে বলে গত 10 বছর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীরা মুক্তিযুদ্ধের চেতনার বিজয়ে নৌকা মার্কায় ভোট চান। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে প্রার্থীদের ব্যস্ততা। প্রতিশ্রুতি আর সম্ভাবনার কথা নিয়ে শেষ মুহূর্তেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সারা দেশের আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা। স্লোগানে স্লোগানে জমজমাট ভোটের মাঠ। মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী প্রচারণা চালান নোয়াখালী 5 আসনের আওয়ামী লীগ প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এই এলাকায় নানা উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র আছে বলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র আছে বলে এই উন্নয়ন হচ্ছে, এই সমৃদ্ধি হচ্ছে। আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে আমরা নির্বাচনের মাধ্যমে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। আমরা দেশটাকে দাঁড় করায় রেখে যাই আর আপনারা দেশটাকে কাঙ্গাল বানায় যান। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি আর আপনারা এসে খাদ্য ঘাটতি করে দেন। ঢাকা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম সকালে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় প্রচারণা চালান। এই সময় তার সঙ্গে ছিলেন এলাকার মুক্তিযোদ্ধারা। বিকেলে একই এলাকার খাড়াকান্দি মাদ্রাসা মাঠে সমাবেশ করেন তিনি। সেখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচনের দিন বিএনপি জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পথভ্রষ্ট মানুষ তারা আজকে বিএনপি জামাতের সাথে আঘাত করেছে, গাঁটছড়া বেঁধেছে। তারা নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়। বাংলাদেশের মানুষ এই অপশক্তির বিরুদ্ধে এইবার 70-এর মতোই একটা বিরাট বিজয় আমাদেরকে এনে দেবে। একইভাবে ঢাকা 1 আসনের প্রার্থী সালমান এফ রহমান নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচিত হলে এই এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। তরুণদের জন্যও আমরা বলেছি আমরা এখানে একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চাই। মিছিল, সমাবেশ ও লিফলেট নিয়ে গণসংযোগে আওয়ামী লীগ সরকারের 10 বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার সঙ্গে সঙ্গে স্ব এলাকার উন্নয়নও মনে করিয়ে দিচ্ছেন স্থানীয় জনগণকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ। দিনভর প্রচারণা চালান বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরাও। মঙ্গলবার সকাল থেকে নিজ নিজ আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, জানান ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান। বড়দিনের ছুটিতে সকাল থেকে দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রচারণায় নেমেছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ধানের শীষের প্রার্থীদের পক্ষে কয়েকটি নির্বাচনী সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তারাবো এলাকায় নির্বাচনী সভায় অংশগ্রহণ শেষে মির্জা ফখরুল গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করতে 30শে ডিসেম্বর সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। আমরা 30 তারিখে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের বিজয় মালা, দেশনেত্রীর মুক্তি ও আপনাদের মুক্তিকে আমরা নিশ্চিত করতে চাই।
এর আগে সকালে ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী শামীমা আরা বেগম প্রচারণায় নামেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। নগরীর বাড্ডা ও সাতারকুল এলাকায় লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান তিনি। খিলগাঁওয়ে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণায় অংশ নেন ঢাকা 9 আসনের প্রার্থী আফরোজা আব্বাস। দুপুরে ঢাকা 18 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী স্বপন উত্তর এলাকায় প্রচারণা চালান। এছাড়া দলীয় নেতাকর্মীদের নিয়ে সকালে ড্যামরা এলাকায় প্রচারণায় নামেন ঢাকা 5 আসনের নবিউল্লাহ নবী। আমরা শুধু চাই সবাইকে সেদিন 30 তারিখে ভোট কেন্দ্রে যেন যেতে দেওয়া হয় এবং নির্বিঘ্নে নির্ভয়ে যেন সবাই ভোট দিতে পারে এবং ভোট রক্ষা করতে পারে। জাতির এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আগামী 30 তারিখে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। অবশ্যই মানুষ নেমে আসবে আমাদের সাথে। আমরা শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে। জনগণ আসবে, ভোট কেন্দ্রে ভোট দিবে এবং আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। এদিকে ঢাকার বাইরে রাজশাহী 2 আসনের চণ্ডীপুর, লক্ষ্মীপুর, ভাটাপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি। আগামী 30 তারিখে সারা দেশেই রাজশাহীর মতো শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। প্রায় একই সময় খুলনা 2 আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারণা চালান নগরের সোনাডাঙ্গা ব্যাপটিস্ট চার্চ ও ময়লাপোতা এলাকায়। এছাড়া যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নোয়াখালী, পিরোজপুর ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলায় 4 জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি জামাতকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশ জানায় সীতাকুণ্ড থানাধীন মাদাম বিবিরহাট এলাকায় গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের কর্মী সমর্থকরা। এ সময় 25 থেকে 30 জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। আওয়ামী লীগ কর্মীদের মারধরের পর পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় তারা। পরবর্তীতে স্থানীয়রা এসে আহত এবং দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 40-50 সন্ত্রাসীরা বাড়াটে সন্ত্রাসী এসে পেট্রোল বোমার মাধ্যমে প্রথমে আমাদের 4-5 জনের হাত পা ঝলসে দেয়। তার পরবর্তীতে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শামসুদ্দিনকে বুকে পিঠে অতর্কিতভাবে ছুরিসহ আঘাত। উনি বর্তমানে আইসিইউতে আছেন। চট্টগ্রাম 4 আসন সীতাকুণ্ডের আওয়ামী লীগ প্রার্থী দিদারুল আলম তাৎক্ষণিকভাবে আহতদের দেখার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। এ সময় তিনি এই পেট্রোল বোমা হামলার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেন। 2013, 14, 15 সালে যে পুনরাবৃত্তি সীতাকুণ্ড উপজেলা আমার নির্বাচন এলাকায় হয়েছিল, পুনরাবৃত্তি করার জন্য আজকে আমাদের গণসংযোগে অতর্কিতভাবে পেট্রোল বোমা মেরেছে, যাতে মানুষ হত্যা করার জন্য, মেইনলি আমাকে হত্যা করার জন্য তারা এই পেট্রোল বোমা মেরেছে। পেট্রোল বোমায় দগ্ধ 3 জন বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আর ভবিষ্যতে নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা সহ সব বাহিনীকে সতর্ক থাকতে পরামর্শ ফায়ার সার্ভিসের। এ ধরনের ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে, এটাকে কোনোভাবে আমরা সহজভাবে নিতে পারি না, এটা জিরো টলারেন্সে নিতে হবে। গত 2012 থেকে 14 সাল পর্যন্ত নাশকতার সবচেয়ে বেশি ঘটনা ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে। এ সময় পেট্রোল বোমায় বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় কয়েকশো যানবাহন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে নির্বাচন কমিশনের বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনে যান তারা। এ ধরনের আচরণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ। ঐক্যফ্রন্ট নেতাদের দাবি, বৈঠকে তাদের সঙ্গে মার্জিত ব্যবহার করেননি প্রধান নির্বাচন কমিশনার। কমিশন ও সরকার মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ইসি সচিবালয়ে যান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বেলা 12:15টার দিকে ইসি সহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক সূত্রে জানা যায়, এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ঐক্যফ্রন্ট নেতারা। বৈঠকের 1.5 ঘন্টার মাথায় সিইসির সঙ্গে বিবাদে জড়িয়ে ওয়াকআউট করে বেরিয়ে যান তারা। পরে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার আচরণ একেবারেই ভদ্র জনচিত আচরণ ছিল। সরকার, নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। কারণ হচ্ছে
যে নির্বাচন ন্যূনতম পরিবেশ তারা সৃষ্টি করতে পারছে। পরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম ঐক্যফ্রন্ট নেতাদের এ ধরনের আচরণ অসাংবিধানিক বলে উল্লেখ করেন। ডক্টর কামাল হোসেন খেপে গিয়ে নারায়ণগঞ্জের কোন এক সাব ইন্সপেক্টর তাকে বলেছেন জানোয়ার। ডক্টর কামাল হোসেন টেবিল চাপড়েছেন জোরে জোরে। তখন সিইসি এবং তারা বলেছেন অন্যান্যরা যে আমরা অপমানিত বোধ করছি, আপনারা না থাকলেই ভালো। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। আজ যখন বিএনপি বৈঠকে বসলো, কেন তারা ওয়াকআউট করে চলে গেল? এটা এখানে বলবো না, শুধু ইভিএম এর উপর প্রশ্ন। স্যার, সবাই জানতে চাচ্ছে আপনার কাছ থেকে যেহেতু এখানে ইভিএম এর বাইরে কথা নেই। এখানে আজকের মিটিং রাজধানীতে ইভিএম প্রদর্শনীর এই অনুষ্ঠানে নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত মিডিয়া সেন্টারের উদ্বোধন করে একথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচ.টি. ইমাম। এ সময় নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাওয়া ডেমোক্রেসি ওয়াচ সহ 11টি সংস্থার ব্যাপারে প্রশ্ন তোলেন তিনি। ডেমোক্রেসি ওয়াচ হচ্ছে তালেয়া রহমানের হচ্ছেন শফিক রেহমান হচ্ছেন বিএনপির অ্যাডভাইজার একজন। কাজেই এরকম একটি প্রতিষ্ঠান ওই যে একেবারে সরাসরি 91 সির লঙ্ঘন। খান ফাউন্ডেশন হচ্ছে মঈন খান সাহেবের, তার স্ত্রী চালান। সেটি কিভাবে নির্মহত দূরের কথা নিরপেক্ষ কিভাবে হবে? তেমনি লাইট হাউসের প্রতিষ্ঠাতা তারেক রহমান নিজে। আমরা আরপিও 91 অনুচ্ছেদের বিধানের আলোকে এই 9টি সংস্থার অনুমতিপত্র বাতিল করার দাবি জানাচ্ছি। সংবাদ সংগ্রহের দায়িত্বে ব্যবহৃত মোটরসাইকেল যাতে স্টিকার সহ চলাফেরা করতে পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংবাদ সংগ্রহে বিরত রাখা নয়, শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্যই নির্বাচন কমিশন নানা নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। নির্বাচনের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে বিবেচনার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, যেসব এলাকায় একেবারেই অন্য যানবাহন নেই সেসব এলাকায় রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে মোটরসাইকেল চলতে পারে। 28 তারিখ রাত 12টা থেকে এবং 1 তারিখ পর্যন্ত এটা কিন্তু মোটরসাইকেল বন্ধ থাকবে। আর 24 ঘন্টার জন্য যানবাহন বন্ধ থাকবে। যে সমস্ত জায়গায় যানবাহন চলে না, অন্য কোনো বাহন থাকবে না, ওই সমস্ত জায়গায় মোটরসাইকেল রিটার্নিং অফিসার যদি তার পরিচয়পত্র থাকে, বিশেষ ক্ষেত্রে সে উনি একটা পাস ইস্যু করতে পারে। কাউকে সংবাদ সংগ্রহে বিরত রাখার জন্য নয়, আমরা চাচ্ছি যে কি পিসফুল কন্ডিশন যাতে ইলেকশনটাকে তুলে নিয়ে আসার জন্য, মানে শান্তিপূর্ণভাবে তুলে, এটাই হলো মূল উদ্দেশ্য। আমাদেরকে কোনো সংবাদ সংগ্রহে বিরত রাখা এগুলোর জন্য আমরা বলি নাই। প্রবাসের সময় আরো থাকছে, সমৃদ্ধশালী নড়াইল গড়তে তরুণদের সহযোগিতা চাইলেন মাশরাফি, আধুনিক শহর গড়ার অঙ্গীকার। নাশকতা সৃষ্টি ও নির্বাচনকে প্রভাবিত করতে দেশ জুড়ে 150 কোটি টাকা ছড়ানোর অভিযোগে হাওয়া ভবনের সাবেক কর্মচারী সহ 3 জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে ব্রিফ করেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে ইউনাইটেড কর্পোরেশন নামের একটি আমদানি রফতানি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ 3 জনকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ 8 কোটি টাকা ও 10 কোটি টাকার চেক জব্দ করা হয়। দুপুরে এ বিষয়ে ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, নির্বাচনকে প্রভাবিত করতে ও দেশজুড়ে নাশকতা চালাতে ওই অফিস থেকে 150 কোটি টাকা লেনদেন হয়েছে সারা দেশে। এর বড় অংশই দুবাই থেকে হুন্ডির মাধ্যমে এসেছে। গতকাল রাত থেকে এদের বিরুদ্ধে অপারেশন করে আমরা এই পর্যন্ত 8.5 কোটি টাকা নগদ এবং 10 কোটি টাকার চেক পেয়েছি এবং এই টাকাগুলো নির্বাচনকে
প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গায় বাংলাদেশে ছড়ানো হয়েছে। গত 2 মাসে এই অফিস থেকে প্রায় 150 কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে হাওয়া ভবনের সাবেক এক কর্মচারীও রয়েছেন। শরীয়তপুর 3 আসনের বিএনপির প্রার্থী নুরুদ্দিন আহমেদ সহ অনেকের কাছেই টাকা পাঠানো হয়েছিল বলে জানান র্যাব প্রধান। একজন ক্যান্ডিডেটেরও কাগজপত্র পেয়েছি এবং তাকে আসলে গতকাল পাঠানো হয়েছে 3,60 লক্ষ টাকা এখান থেকে, এবং সে পাঠানোর পরপরই তার এলাকায় আমরা দেখেছি একটা বিশাল ইলেকট্রাল ভায়োলেন্স হয়েছে। একজনকে যা ধরেছি আমরা, সে একসময় হাওয়া ভবনের কাজ করতে পারে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। আমাদের যে গোয়েন্দা কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কেন্দ্র করে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত করে যে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশে নির্বাচনী কিছু সহিংসতা হচ্ছে, উভয় পক্ষে তথাগত সাজানো ঘটনা ঘটছে। কোন ধরনের হামলা যদি আমাদের লোক জড়িত থাকে, আওয়ামী লীগের নেতা কর্মী, নির্বাচন কমিশন তদন্ত করে যে ব্যবস্থাই নেবে আমরা সেটা সমর্থন। ইসি তদন্ত করে যদি কালকের ঘটনা আমাদের নেতা কর্মীরা জড়িত থাকে, অবশ্যই তার বিচার হতে হবে। নির্বাচন ঘিরে বড় ধরনের নাশকতা এবং প্রাণহানি ঘটানোর ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বলেন, আইএসআই এর প্রেসক্রিপশন অনুযায়ী সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ঐক্যফ্রন্ট। নির্বাচনকে ঘিরে বড় ধরনের নাশকতা এবং বড় ধরনের প্রাণহানি ঘটানোর একটা ষড়যন্ত্র চলছে, এবং যেই ষড়যন্ত্রের পেছনে পাকিস্তানি আইএসআই এই গোয়েন্দা সংস্থাটি তারা কাজ করে যাচ্ছে এবং তারা নীলনকশা তৈরি করছে যাতে করে এই নির্বাচনে প্রাণহানি ঘটে, সহিংসতা হয় এবং এই নির্বাচন যাতে ভণ্ডুল হয়। প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে নিরপেক্ষ কাউকে দায়িত্ব দিতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় ঢাকা 3 আসনে দলটির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা 6 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সুব্রত চৌধুরীর ওপর হামলার অভিযোগ করা হয়। আমার এই ঘটনার জন্য আমি নির্বাচন কমিশনকে দায়ী করি এবং প্রধান নির্বাচন কমিশন সাহেবকে বলবো, আপনি এই ঘটনার তদন্ত করেন। 30 তারিখের নির্বাচন যদি আমি মনে করি এটা গণতন্ত্রের যুদ্ধ, রক্ত যখন গেছে রক্ত আরো দিতে হয় দেব, এই যুদ্ধে আমরা জয় লাভ করবো জনগণকে নিয়ে। এমন অবস্থায় আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে মেরুদণ্ডহীন পক্ষপাতদুষ্ট ব্যক্তির নেতৃত্ব থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করা অনিবার্য বলে মনে করি। আমরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছি। বরিশাল 2 আসনের বিএনপি প্রার্থী শরফুদ্দিন আহমেদ শান্টু এবং তার কর্মীদের হামলার ঘটনায় বানারীপাড়া থানায় দায়ের করা মামলায় 16 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে বিরোধী পক্ষকে গুলি করার হুমকি দিয়ে নিজ নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিতে শোনা যায় শান্টুকে। এদিকে বিরোধী পক্ষের ওপর হামলার নির্দেশ দেয়া রাজশাহী 5 আসনের বিএনপি প্রার্থী নাদিম মোস্তফার ফোন আলাপের অডিও ফাঁস হয়েছে। সোমবার বরিশালের বানারীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি প্রার্থী এস শরফুদ্দিন শান্টু ও তার দলবল অতর্কিত ছাত্রলীগ ও যুবলীগের উপর গুলি চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান। গুলিবিদ্ধ সহ আহতদের মধ্যে 8 জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাতুড়ি, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অর্ধশতাধিক লোক অতর্কিত হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান। প্রথমে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং পিছন সাইডে এবং সামনের সাইডে, এবং তার থেকে নাকেও ফ্র্যাকচার হয়েছে। বন্ধু আছে সুমন মোল্লা, ও আমারে বাঁচাইয়া তুরন মামায়
এরা বাসাই আমার নিয়ে এসে। সান্টু সর্দার তার দলবল নিয়ে আমাদের উপর অস্ত্র সহ অতর্কিত হামলা চালায়। প্রতিহত করতে গেলে তারাও 3-4টা রিভলভার দিয়ে আমাদের সামনে দিকে গুলি করা শুরু করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে সান্টু নেতাকর্মীদের আওয়ামী লীগের কর্মীদের উপর হামলার নির্দেশ দেন। মুখোমুখি হইলে মারবো, ওকে সোজা কথা। আমি ওকে বলতেছি যে মানিপাড়া আসবো, রাস্তা ক্লিয়ার করেন, প্রতিহত করবো, আমি কিন্তু গুলি করে দেবো, আমার সামনে যেটা পড়বে আমি গুলি করবো। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জনাব শরফুদ্দিন সান্টু গুলি করেছে কিনা এই যে সত্যতা যাচাইয়ের জন্য আমরা পিস্তলটি হেফাজতে নিয়েছি এবং এই ঘটনায় বানারীপাড়া থানায় 43 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও 50 জন অজ্ঞাতনামা আসামি। আমরা অলরেডি অলমোস্ট 16 জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সর্বোচ্চ আমার আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী 5 আসনে বিএনপি প্রার্থী নাদিম মোস্তফার সঙ্গে দলীয় এক কর্মীর ফোনালাপ। এতে বিরোধী পক্ষের উপর হামলা ও মারধরের নির্দেশ দিতে শোনা গেছে তাকে। ভালো আছি রেজাল ভাই। ভাই এখন শালাকে মারতে পারলে পরে ভালো হয়। কতজন আছে? 1 মিনিটে তো লোক দাঁড়াচ্ছিলাম যে এখন আপনি চলে যান গাড়ি লেগে। এখন সুযোগ পাইলে বসে দাও। আমাদের লোক কে আছে? আমাদের লোক এখানে কেউ নাই বর্তমানে, কেউ যায়নি। ওই ইয়া কাছে গেছে, মোল্লার মার্কেটে, মোল্লার ওখানে গেছে। মাইরে তাড়া দেবো না কি করবো? তাড়ায় দাও, পারলে মাইরে তাড়ায় দাও, সিং ক্রিয়েট করে দাও। আচ্ছা ভাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল 3 আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে নাশকতার পরিবেশ তৈরিতে লেনদেনের বিষয়টি প্রকাশ পেয়েছে। কালকের মতো আজকে যাইয়া সামনের মাঠে ওই টাকাটা দিয়ে আসো। শোনেন যে বক্সি আছে না, এসআই আছে না 2 জন, হ্যাঁ হেদেরকে দিয়ে আসো, হেদেরকেও দাও। হ্যাঁ আরো 25 দিন হোক। কারে? ওই অতিরে না, হেদের টোয়েন্টি এদেরকে দেবা 10। আরে এখানে 3 জনের আবার 3 5 15 20 না 35 দিতে হবে দিলে 3 জনের। এদিকে নেতাকর্মীদের লাঠি বাঁশ নিয়ে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী 1 আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অপর একটি ফোনালাপ প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি অস্তিত্ব টিকিয়ে রাখতে চট্টগ্রাম এবং কক্সবাজারের 3টি আসন দখল নিতে মরিয়া জামাত শিবির। এমনকি জোটের প্রধান শরিক বিএনপির পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে সংগঠিত হতে শুরু করেছে তারা। তবে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রস্তুতির দাবি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আদালত এবং নির্বাচন কমিশনের নির্দেশে দলের নিবন্ধন এবং প্রতীক হারানো সত্ত্বেও জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এবং কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া আসনে ভিন্ন পরিচয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছে জামায়াত শিবির। এর মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া আসনে জামায়াত নেতা আনম শামসুল ইসলাম 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষ নিয়েই নির্বাচন করছেন। বাকি 2 জন বাঁশখালীর জহিরুল ইসলাম এবং মহেশখালীতে হামিদুর রহমান আজাদ রয়েছেন স্বতন্ত্র হিসেবে। আর এই 3টি আসন দখল নিতে মরিয়া তারা। জামাত মানে একটা আতঙ্ক। আমাদের জামাত পালানো যেমন কোনো কাজ নেই, জোট থেকে বের করে দেওয়া উচিত ছিল বিএনপির এই জামাতকে, জামাত যেন ইলেকশন আসতে না পারে। জামাত সেই ক্ষেত্রে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মরিয়া হয়ে সেই ভোট কেন্দ্রগুলি দখল করার চেষ্টা করবে এবং এই সর্বনাশা খেলা তারা জাতির বিরুদ্ধে অতীতে যেমন খেলেছে এই নির্বাচন নিয়েও সেই খেলাটি তারা মত্ত আছে। অভিযোগ রয়েছে ভোটের মাঠে আধিপত্য বিস্তারের জন্য নগরী এবং জেলার বিভিন্ন স্থান থেকে শিবিরের শীর্ষস্থানীয় ক্যাডাররা তাদের অনুসারীদের নিয়ে সংগঠিত হচ্ছে এই 3টি সংসদীয় আসনে। প্রচারণাও চালিয়ে যাচ্ছে তারা। তারপরেও নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে সেই অনুসারে তো আমরা ডেপ্লয়েড হব। এছাড়া আমাদের অতিরিক্ত কিছু পেট্রোল বিভিন্ন জায়গায় ইউনিফর্মে এবং সিভিলে নিয়োজিত থাকবে যাতে কোনো রকম অঘটন কিংবা নাশকতা না ঘটে। আইন শৃঙ্খলার রক্ষাকারী একটি বাহিনী হিসেবে নিঃসন্দেহে কঠোরভাবে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা প্রতিরোধ করব। জামায়াতের 3 প্রার্থীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, পুলিশের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগে 30টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে আনম শামসুল ইসলাম এবং হামিদুর রহমান আজাদ কারাগারে রয়েছেন। উন্নত ও সমৃদ্ধশালী নড়াইল গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নড়াইল 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার চতুর্থ দিনের গণসংযোগে ভবিষ্যতে নড়াইলকে আরও আধুনিকভাবে গড়ে তোলার কথাও জানান তিনি। নড়াইল থেকে আল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেট মাঠের অধিনায়ক এখন জনগণের সেবক হবার পথে, যার জন্য শিশু থেকে বুড়ো সব বয়সী নারী পুরুষের অপেক্ষা। কাছে পেয়ে তাই উচ্ছ্বাসিত তারা। এদিন প্রচারণার অংশ হিসেবে 5টি ইউনিয়নের 15টি ছোট বড় পথসভা করেছেন মাশরাফি। সরল কথায় মুগ্ধ করেছেন মানুষকে। আমাদের আপনজন আমাদের সাধারণ জনগণের কাছে আসছে, তাই আমরা গর্বিত। ভাই আইছে আমাদের মাঝে, এটা দেখে আমাদের খুব সুন্দর লাগছে। টিভিতে দেখছি, এখন আমাদের মাঝে আইছে, দেখে আমরা আনন্দিত। 20টি ইউনিয়ন আর 2টি পৌরসভা নিয়ে নড়াইল 2 সংসদীয় আসন। সার্বিক সুযোগ সুবিধার দিক থেকে অনেকটাই পিছিয়ে নড়াইল। এবার তাই এই দৃশ্য পাল্টে ফেলার প্রতিশ্রুতি মাশরাফির। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, এখানে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। এখন আশা করি আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ সুন্দর এবং শক্তিশালী একটি নড়াইল শহর আমরা গড়ে তুলতে পারবো। এই জন্য 30 তারিখে আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং সকাল সকাল সবাই আপনারা নৌকা মার্কে ভোট দেবেন আশা করি। প্রচারণায় খুব কম সময় পেয়েছেন মাশরাফি, তারপরও নিজ আসনে 27 ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালিয়ে যাবেন তিনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নড়াইল। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। মঙ্গলবার সকালে সিলেট নগরীর নয়া সড়ক এলাকায় ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গির্জা চার্চের সভাপতি ডিকন নিঝুম সাংমা ধর্মীয় গ্রন্থ পাঠ করেন। প্রার্থনায় অংশ নেন খ্রিস্টান সম্প্রদায়ের নানা বয়সী নারী পুরুষ। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে সুনামগঞ্জ শহরে হাসননগর গির্জায় আলোকসজ্জা করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে গির্জায় উপস্থিত হন পুণ্যার্থীরা। এ সময় দেশ এবং জাতির কল্যাণ কামনা করেন তারা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন এবং অগ্রগতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার সকালে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তারাও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সিলেট 1 আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একসঙ্গে কেক কেটে বড়দিন উদযাপন করেছেন। মঙ্গলবার সকালে নগরীর নয়া সড়ক চার্চে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানাতে যান সিলেট 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন এবং একই আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সঙ্গে নিয়ে একসঙ্গে বড়দিনের কেক কাটেন। এ সময় আনন্দঘন মুহূর্ত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আমার সভানেত্রী দেশে একটা স্বচ্ছ সুন্দর আদর্শ নির্বাচন করতে চান এবং আমাদের সবাইকে বলেছেন যে আপনারা মানুষের হৃদয় জয় করে, মন জয় করে নির্বাচনে জয়লাভ করবেন। আমাদের জনসমর্থন আল্লাহর রহমতে প্রবল জনসমর্থন আছে এবং আমরা যে 30 তারিখের দিকে এগিয়ে চলেছি, আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। বাগেরহাটে বিএনপির 2 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। মঙ্গলবার সকালে রামপাল উপজেলায় বার্নি সায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে গৌরম্ভা ইউনিয়ন বিএনপি নেতা এবং ইউপি সদস্য মোস্তাইনের নেতৃত্বে বিএনপির 2 শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারি সড়কে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় তারা জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকরা সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আসছে।
তাই কাজের সুবিধার্থে নির্বাচনের সংবাদ সংগ্রহণের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়ার দাবি জানান তারা। কুমিল্লায় গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার গোমতী নদীর ভিরাল্লার চরে বেরিবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এবার প্রবাসের খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উত্তাপ ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যেও। মঙ্গলবার শরীয়তপুর 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী ইকবাল হোসেন অপুর পক্ষে মালয়েশিয়ায় সমাবেশ করেছেন তার প্রবাসী সমর্থকরা। মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে জহিরুদ্দিন বাদশার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাইদ সরোয়ার মিলন, কামাল মদবর, দুলাল বাসার, রিপন সর্দার সহ অনেকে। বক্তারা বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি শরীয়তপুর জেলার আধুনিকায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ভোট দেওয়ার আহ্বান জানান তারা। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলা সাহিত্যের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শেষ বিদায় জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নিমতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে রবীন্দ্র সদনে তার মরদেহ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মঙ্গলবার দুপুরে 94 বছর বয়সে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 1928 সালের 9 অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। 1974 সালের উলঙ্গা রাজ্য কাব্যগ্রন্থের জন্য ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি। নীরেন্দ্রনাথের মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। কবি নীরেন্দ্রনাথের সাথে আমার বইমেলায় গত 2 বছর আগেও দেখা হয়েছে। কিছুদিন আগে যখন তার স্ত্রী প্রয়াত হয়েছে তখনও তার সাথে আমার কথা হয়েছে, এবং হয়তো ওনার স্ত্রী প্রয়াত হওয়ার পরে মানসিকভাবে তিনি অনেকটাই ভেঙে পড়ছিলেন, খুব স্বাভাবিক। কিন্তু সুভাষদা চলে যাওয়া, বিজেন্দা চলে যাওয়া, নীরেন্দ্র চলে যাওয়া, সাথে আরও অনেক মানুষ চলে গেছে। এই যুগ আর ফিরে আসবে, এনাদের বিকল্প আরেকটা রাস্তা। মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবারে প্রবাসী নারায়ণগঞ্জবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল্লাহ রাজু, গোলাম জাকারিয়া ভুইয়া, হানিফ মিয়া সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম নির্বাচনী প্রচারণার মাঠ। সমর্থন আদায়ে জনে জনে ভোট প্রার্থনা প্রার্থীদের। চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী মিছিলে পেট্রোল বোমা হামলায় দগ্ধ 4। জামাত শিবিরকে দায়ী করলেন প্রার্থী। পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বৈঠক ত্যাগ ঐক্যফ্রন্ট নেতাদের। বের হয়ে বললেন, সিইসির ব্যবহার অমার্জিত, জোট নেতাদের আচরণ অসাংবিধানিক বলছে আওয়ামী লীগ। ভোটের দিন সংবাদ সংগ্রহে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান আওয়ামী লীগের। পর্যবেক্ষণের অনুমতি পাওয়া 11 সংস্থার ব্যাপারে অভিযোগ। এবং নির্বাচনে প্রভাব বিস্তার এবং নাশকতার উদ্দেশ্যে 150 কোটি টাকা লেনদেনের অভিযোগ। হাওয়া ভবনের সাবেক কর্মচারী সহ আটক 3, 8 কোটি টাকা জব্দ। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।